ইতিমধ্যে আপনারা তো তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন। দৃশ্যমান কোনো সংস্কার, দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ এত বড় সমর্থন থাকার পরেও আপনারা কিন্তু করতে পারেননি। দেবপ্রিয়দের শ্বেতপত্র কমিশন $16 বিলিয়ন পাচারের রিপোর্ট দিয়েছে আজ থেকে 6 মাস আগে। সেদিন তারা বললেন জমা দেওয়ার পরও গত 6 মাসে সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি টাকা ফেরত আনার ব্যাপারে। হ্যাঁ, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু সরকারের বিশ্বাসযোগ্য কোনো উদ্যোগ এ পর্যন্ত দেখিনি। 6 মাসে যারা করতে পারেননি, আগামী 6 বছরও সময় পেলে আপনারা যে সত্যি সত্যি কিছু করতে পারবেন এর কোনো প্রমাণ আছে? প্রথমত আমরা যেটা এখানে আলোচনা হলো যে আমরা যেরকম একটা সময়ের মধ্যে আছি, প্রতিটা বড় আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান মানুষকে মুক্ত করে, মানুষের গণতান্ত্রিক অধিকারটা বাড়ায়, গণতান্ত্রিক পরিসরটা বৃদ্ধি করে, নারীদেরকে খানিকটা তাদের আকাশটা বাড়িয়ে তোলে, পথ চলাটাকে খানিকটা নির্বিঘ্ন করে, সাধারণ মানুষ কিছুটা মুক্তির স্বাদ তারা পাবার চেষ্টা করেন। এবারও অভ্যুত্থানের পরপরই ক্ষণিকের জন্য এরকম একটা ঝিলিক, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে আবার একটা এত বড় ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে আবার একটা অবরুদ্ধ একটা পরিস্থিতি। আমরা আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি অনেক রক্তের বিনিময়ে। আবার নতুন করে দেখছি নানা মোড়কে আবার ফ্যাসিবাদী চিন্তা, ফ্যাসিবাদী তৎপরতা, চিন্তার দিক থেকে, মতাদর্শের দিক থেকে আবার আমরা দেখছি বিপ্লবের নাম করে, আমি বলেছি কাজ এবং অকাজ সবগুলোকে আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে দরকার ছিল জনগণের ঐক্যের জায়গাটা তৈরি করা, নতুন করে ভাগ বিভক্তি, নতুন করে বিভাজন। এবং আমরা চেষ্টা করেছি শুরু থেকে অভ্যুত্থানের পরপরই যে আমাদের এখানে প্রতিশোধের রাজনীতিটা এখানে পরিহার করা। আমরা অভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার জন্য আমরা পাল্টা কোনো প্রতিশোধের জায়গায় যাইনি। আপনারা এডওয়ার্ড সাইদের নাম জানেন, খুব অসাধারণ কথা বলেছিলেন যে নিপীড়ক মানুষ তিনি যখন ক্ষমতা প্রাপ্ত হলে তিনি পাল্টা নিপীড়ন করবেন, এটা কোনো কথা না। নিপীড়িত হওয়ার পরে তিনি সুযোগ পেলে পাল্টা তিনি নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হবেন, তাহলে কখনো কোনো সমাজ কিন্তু উদ্বিগ্ন। 10 মাস পরেও এখনো আমাদের মধ্যে বড় উদ্বেগ যে আমরা অভ্যুত্থান করে কি আমরা অর্জন করলাম। আমরা দেখছি নতুন করে নানা চিন্তা, নানা মতাদর্শ, নানা আইডিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার সংস্কৃতির ক্ষেত্রে, মুক্ত চিন্তার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে এখনো উদ্বেগ, আতঙ্কের জায়গাটা শেষ হয়নি। তাহলে আমার অর্জনটা কি আমার? এবং সেরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে আমরা সরকারের যে গুরুত্বপূর্ণ 3টা ম্যান্ডেট ছিল, বিচারের কাজটাকে তারা জোরদার করবেন, আমরা দেখছি এখনো সেটা দৃশ্যমান নয়। আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ, তাহলে কেন আপনি যেটা 15 দিন 1 মাসের মধ্যে আলাপ আলোচনা করে যে কাজগুলোকে গুছিয়ে এনে কিভাবে আমরা 21 শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধান তৈরি করব, রাজনৈতিক দলগুলোর আমাদের তো একটা প্রায়র কমিটমেন্ট আছে আজ থেকে কবছর আগে থেকে। সরকার এখনও সেটা নিয়ে দ্বিধা দোলাচল, এখনও কোনো সিদ্ধান্তের জায়গায় এখনও আমরা আসতে পারিনি। আমরা বলেছি খুব দ্রুত লয়ে করেন, কোনো কাজ আপনি ইচ্ছা করলে 3 মাসে করতে পারেন, 9 মাস লাগাতে পারেন, আবার ওই যে বলে 18 মাসে বছর আপনি সেটাও করতে পারেন। এটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমরা দেখতে চাই যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে, তাদের এজেন্ডার বাইরে, এখতিয়ারের বাইরে, তাদের অগ্রাধিকারের বাইরে তারা নানা বিষয় নিয়ে তারা হাজির হয়েছেন। তারা বন্দরকে বিদেশিদের কাছে একটা তুলে দেওয়ার পায়তারা আমরা দেখছি, লিজ দেবার নাম করে। 17 বছর ধরে চট্টগ্রামের যে বন্দর একটা লাভজনক পর্যায়ে আছে। আমরা
গত 2017 সাল থেকে একটা অসাধারণ মানবিক দায়িত্ব পালন করে বাংলাদেশ 14-15 লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তুদেরকে আমরা এখানে এখনও পর্যন্ত আমরা বুক দিয়ে তাদেরকে আগলে রেখেছি, যেটা ইতিমধ্যে আমাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটা পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে আবার তাদেরকে পুনর্বাসনের পরিবর্তে, তারা প্রত্যাবর্তনের পরিবর্তে এখন দেখছি সেখানে মানবিক করিডোরের নাম করে নতুন একটা দুর্যোগ, যেখানে সশস্ত্র গ্রুপগুলো যেখানে অধিকাংশই তার সাথে একমত নয়। তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে? বাংলাদেশ কোন পরাশক্তির এজেন্ডা নিয়ে তারা আমাদের ওই অঞ্চলে তারা কাজ করছেন? এগুলো নাগরিক হিসেবে আমাদেরকে উদ্বিগ্ন করছে, আমাদের উৎকণ্ঠার মধ্যে নিয়ে আসছে। সরকার তার এজেন্ডার বাইরে যে অনেকগুলো এজেন্ডা নিয়ে সরকার কাজ করছেন। আমি গত কদিন ধরে বলছি সরকারকে, মেহরবানি করে আপনারা আপনাদের দুনিয়াদারিকে একটু ছোট করে আনেন, এজেন্ডাকে আপনারা ছোট করে আনেন, অগ্রাধিকারের তালিকাকে স্পষ্ট করেন। সরকার যে দেশ চালাতে পারছেন না, প্রতিদিন ঢাকা শহরে যারা তাকায় দেখেন অত্যন্ত স্পষ্ট। আপনারা চট্টগ্রামে একই আইনে দেখছি দুরকমের বিচার। উচ্চ আদালতের রায়ে চট্টগ্রামে সেখানে মেয়র, সেখানে নতুন করে যিনি শাহাদাত সাহেব, তিনি সেখানে মেয়রের তিনি দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালত একইভাবে রায় দিয়েছেন। এখানে বিএনপির ইশরাক হোসেন, তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু এখন দেখছি সেটা নিয়ে গত কদিন ধরে ঢাকা শহর প্রায় অচল অবস্থার দিকে তৈরি হয়েছে। যে আদালত তারা রায় দিয়েছেন এবং আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশন, এবং তারা বলেছেন এবং তারা তাদেরও সম্মতি তারা জানিয়েছেন, সেটা নিয়ে এখন আবার উচ্চ আদালতে আবার এখানে রিট করা হয়েছে। তার মানে আইনটা এক এক শহরের জন্য কি এক এক রকম? আইনটা কি এক এক ব্যক্তির জন্য কি এক এক রকম? আপনার পছন্দ হলে একরকম, পছন্দ না হলে কি আরেক রকম? আবার গোটা আন্দোলনটাই হয়েছে ভোটের দাবিতে, গণতান্ত্রিক অধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, যার মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ, সংবিধানেরও আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করব। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। 16 বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য? আপনারা কি মনে করেন? নিশ্চয় সেটা না। 16 বছরের লড়াইটা হচ্ছে হাসিনা এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। সে ভোটের নামে একটা জবরদস্তি, একটা অন্যায় তামাশা মঞ্চস্থ করেছে। গোটা লড়াইটাই হচ্ছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা যেন আমরা শুরু করতে পারি। এখন সেই প্রশ্নের বাইরে যে আমরা দেখছি স্থানীয় সরকারের একটা রব এখন তারপরে এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, এই সরকার থাকলে যাদের অর্থনীতি, রাজনৈতিক, প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান, তারা এই সরকারকে তারা প্রলম্বিত করতে চান, দীর্ঘায়িত করতে চান, অনিশ্চিতকালের জন্য একটা জবাবদিহিহীন সরকারকে তারা নিয়ে যেতে চান। এই সরকার যে দেশ চালাতে পারছে না, কেবলমাত্র গত 1 মাসে ঢাকা শহর দিকে তাকালেই তো সেটা বোঝা যাচ্ছে। সেজন্য আমরা বলেছি, এবং আজকে তারা নির্বাচন কমিশনও আজকে তারা ঘেরাও করছেন, বলছেন নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি হাসিনার জমানার পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সে আইনটাকে ভবিষ্যতে পরিবর্তন দরকার। আমরা যে সংশোধনী দিয়েছি ঐক্যমত কমিশন, সেখানেও এই প্রস্তাবনাটা আছে। কিন্তু এখন নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন? নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়টাকে তারা সম্মান দিয়েছিলেন বলে এখন নির্বাচন কমিশনকে ইশরাক যেন শপথ গ্রহণ করতে না পারে, সেটাকে পক্ষপাত দুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে। গত 6 মাস ধরে নির্বাচন কমিশনে কোনো কিছু বললেন না। তার মানে আপনারা যেটা বলবেন, তার মানে সরকার এবং সরকারের সমর্থক, সরকারের চারপাশে যারা আছেন, আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনগুলো ঠিক রাস্তায় আছে। আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে, তাহলে তাকে ঘেরাও করতে হবে, আন্দোলন করতে হবে। সরকার যেদিকে চলছে, এবং দেখছি যে ইতিমধ্যেই একটা মব সন্ত্রাস করে, মব ভায়োলেন্স করে আপনি
গোটা জায়গাটাকে আপনি আজকে আপনার পরিবর্তন করে ফেলছেন। এটার আগে ছিল সামাজিক নৈরাজ্য, সামাজিক নৈরাজ্যের জায়গায় একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতনভাবে এখন এটাকে মদত যোগানো হচ্ছে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যের, যেটা আমাদের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার। এই নৈরাজ্য সরকার যদি চলতে দেন, কোথায় তারা শেষ করবেন আমি জানি না। আমি 10 মাস পরও বলতে পারছি না বিচারটা কখন দৃশ্যমান হবে। আমি 10 মাস পরও বলতে পারছি না আমরা সনদটা কখন স্বাক্ষর করব সংস্কারের ব্যাপারে। এখনও সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না, রাজনৈতিক দল বলতে পারছে না, মানুষ আশ্বস্ত না। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ ভোটের মধ্য দিয়ে কবে মানুষ নিজের জনপ্রতিনিধি নির্বাচন করবে, এরকম একটা অস্পষ্টতা থাকবে কেন 10 মাস পরে? ইতিমধ্যে আপনারা তো তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন। দৃশ্যমান কোনো সংস্কার, দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ এত বড় সমর্থন থাকার পরেও আপনারা কিন্তু করতে পারেননি। দেবপ্রিয়দের শ্বেতপত্র কমিশন $16 বিলিয়ন পাচারের রিপোর্ট দিয়েছে আজ থেকে 6 মাস আগে। সেদিন তারা বললেন জমা দেওয়ার পরও গত 6 মাসে সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি টাকা ফেরত আনার ব্যাপারে। হ্যাঁ, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু সরকারের বিশ্বাসযোগ্য কোনো উদ্যোগ এ পর্যন্ত দেখিনি। 6 মাসে যারা করতে পারেননি, আগামী 6 বছরও সময় পেলে আপনারা যে সত্যি সত্যি কিছু করতে পারবেন এর কোনো প্রমাণ আছে? এর কোনো গ্যারান্টি আছে? এটাকে বিশ্বাস করবার যৌক্তিক কোনো কারণ আছে? আপনাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেকগুলো কারা দেশ চালাচ্ছেন, বোঝা যাচ্ছে না। এক এক উপদেষ্টা এক এক কথা বলছেন, এবং আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে সরকারে যারা যুক্ত এখনও পর্যন্ত তাদেরকে চিহ্নিত হয়নি। বোধ করি সেই লজ্জা ঢাকার জন্য আপনারা একের পর এক এমন সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছেন, পরে তাদেরকে আবার আপনারা ছেড়ে দিত, জামিন দিত আবার বাধ্য হচ্ছেন। পুরো ব্যাপারটা সরকার একেবারে লেজে গোবরে করে ফেলছে। সময়টা ভালো না। সেজন্য সরকারকে বলছি, মেহেরবানি এজেন্ডাটা ছোট করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন, আস্থার মধ্যে নেন, জনগণকে আস্থার মধ্যে নেন। আমি এখনও মনে করি মোশতাক অদিতি হক যেটা বললেন, অভ্যুত্থানের অর্জনটাকে এখনও ধরে রাখার সুযোগ আছে। কিন্তু আপনাদের বাড়াবাড়ি, আপনাদের অতিকথন, আপনাদের কোনো হঠকারিতায় অভ্যুত্থানের অর্জন কিন্তু যে কোনো সময় বিসর্জনও কিন্তু পর্যবসিত হবার ঝুঁকিটা কিন্তু আপনারাই কিন্তু বাড়িয়ে তুলছেন। এবং আপনারা যে ঐক্যটা আমাদের ছিল, সে ঐক্যটা নতুন নতুন বিভাজন বিভক্তি সরকার পরোক্ষভাবে আপনারা কিন্তু সেখানে কিন্তু মদত জুগিয়ে যাচ্ছেন। মেহেরবানি করে এগুলো বন্ধ করেন। আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সমর্থন জুগিয়ে যাচ্ছি, চাই যে আপনারা সফল হবেন এবং আপনাদের নেতৃত্বে আমরা বিচার এবং সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ 21 শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে পারবো। আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কোনো অতিকথন এবং কারো কোনো বাড়াবাড়ির জায়গায় মেহেরবানি করে আপনারা পথ হারাবেন না। আমি সেই বিশ্বাস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যারা আমার বইয়ের উপরে আলোচনার সবাই যুক্ত হয়েছেন। change tv.press এক ফোঁটা হলুদও নেই।